সৈকত মুখোপাধ্যায়ের শিহরণ জাগানো কাহিনী অবলম্বনে আজকের গল্প মৃত্যু শীতল বন্ধু। হিমালয়ের বুকে কোনো মানুষ যখন তুষার ঝড়ের মধ্যে পড়ে মারা যান, তখন পাহাড়ি গ্রামের লোকেরা তাঁর মৃত্যুকে মৃত্যু বলে না, বলে वो आदमी मूर्त बन गया। मूर्त মূর্তি হয়ে গেছেন মানুষটি, বরফের মূর্তি। আমার বন্ধু পাবনও আস্তে আস্তে মূর্তি হয়ে যাচ্ছে। ওই বরফের ফাটলটার নিচে পড়ে আছে পাবনের মৃতদেহ। নাঙ্গা পর্বতের ব্লেজার্ড রাশি রাশি বরফ উড়িয়ে নিয়ে গিয়ে ফেলছে পাবনের শরীরের ওপর। আর পাবন, আমার বন্ধু চিৎ পাবন সিং, ক্রমশ একটা বরফের পুতুল হয়ে যাচ্ছে। ওই সাদা পুতুলটা অনন্তকাল শুয়ে থাকবে নাঙ্গা পর্বতের চূড়ার অল্প নিচে এক বরফ খাদের অতলে। দূর ভবিষ্যতে কখনো যদি আবহাওয়া বদলে যায়, যদি কখনো গরম হাওয়া বইতে থাকে এই বরফান মুলুকে, তখন তুষারের চাদর গলে যাবে, বেরিয়ে আসবে পাবনের অবিকৃত মৃতদেহ। সেদিন যদি কেউ পাবনের মুখের দিকে তাকায়, তাহলে সে অবাক হয়ে ভাববে ওই 1000 বছরের পুরনো মৃতদেহের ঠোঁটে একটু হাসির আভাস কেন? হ্যাঁ, হাসি, পাবনের হাসি। আমি দেখিনি, কিন্তু ঠিক জানি খাদের অতলে তলিয়ে যাওয়ার সময় পাবন হাসতে হাসতে গেছে। ও হেসেছে কারণ নিজে মরে গিয়ে ও আমাকে বাঁচাতে পেরেছে, আমাকে। আর আমি বেঁচে থাকা মানে ওর নাঙ্গা শৃঙ্গ জয়ের স্বপ্নটাও বেঁচে থাকা, যে কথা ও মৃত্যুর আগেও বারবার বলছিল। আমরা দুজনে মরে গেলে হবে না সুমন, তাহলে নাঙ্গা পর্বত জিতে যাবে। তোকে বাঁচতে হবে সুমন, তোকে পা রাখতে হবে ওই শিখরের উপর। আজ ভোর থাকতে থাকতেই আমরা দুজনে অ্যাডভান্স ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছিলাম নাঙ্গা পর্বতের চূড়া লক্ষ্য করে। এই শেষ 3 কিলোমিটার পথ গিয়েছে একটা হিমবাহের ওপর দিয়ে। আমরা জানতাম ওই পথে পুরো বরফের চাদরের মধ্যে রয়েছে অগণিত ফাটল, যাকে বলে ক্রিভাস। এই ক্রিভাসগুলোর বেশিরভাগই ভীষণ গভীর। আমরা এও জানতাম যে ওই ফাটলের মুখগুলো অনেক সময় লুকিয়ে থাকে পাতলা বরফের আস্তরণের আড়ালে, আর অসতর্ক অবস্থায় অমন পাতলা বরফের ওপর পা ফেলা মানে মুহূর্তের মধ্যে খাদের গভীরে পড়ে মৃত্যু। সেই জন্য আমরা রোপ টিম বানিয়ে চলেছিলাম, মানে একে অন্যের কোমরের সঙ্গে বাঁধা ছিলাম শক্ত ক্লাইম্বিং রোপের বাঁধনে, যাতে একজন ক্রিভাসে পড়ে গেলেও অন্যজন তাকে সাপোর্ট দিতে পারে। আমি ছিলাম সামনে, পাবন পেছনে। পাবনের পা পড়ল মরণ ফাঁদে। কোমরের দড়িতে হ্যাঁচকা টান লাগতে আমি পড়ে গিয়েছিলাম আর কি। যতক্ষণে প্রাণপণ চেষ্টায় বরফের উপর তুষার গাঁইতে গেঁথে নিজের পিছলে যাওয়া বন্ধ করলাম, ততক্ষণে পাবন সেই দড়ির অন্য প্রান্তে জীবন্ত এক পেন্ডুলাম। এদিকে দুলছে, ওদিকে দুলছে। 2-1 মুহূর্ত বাদে প্রাথমিক শকটা কাটিয়ে উঠে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। এক, পাবন যে ক্রিভাসটার ভেতরে ঝুলছে তার গভীরতা পাতাল ছোঁয়া। আর 2, পড়বার সময় পাথরের মতন শক্ত বরফের দেওয়ালের ধাক্কায় পাবনের বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। নিজের চেষ্টায় ও আর 1 ইঞ্চিও উঠতে পারবে না। পাবন পড়ে যাওয়ার পর অন্তত
20 মিনিট ধরে আমি চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি ওই ঢালু বরফের চাদরের ওপর দিয়ে আমার শরীরটাকে ওপরের দিকে টেনে নিয়ে যেতে। যদি পারতাম, যদি কোনো রকমে পারতাম, তাহলে আমরা দুজনেই বেঁচে যেতাম। আমার শরীরের টানে পাবনের ঝুলন্ত শরীরটা আস্তে আস্তে উঠে আসতো বরফের মুখ থেকে। কিন্তু আমি পারিনি। উল্টে প্রতিটা ঝটকার সঙ্গে সঙ্গে আমি নিজেই পিচ্ছিল বরফের ঢাল বেয়ে বেয়ে একটু একটু করে নেমে গেছি ওই বিশাল খাদের মুখের দিকে। আমি জানি খাদের মধ্যে ঝুলতে ঝুলতেই পাবন আমার প্রত্যেকটা মুভ বুঝতে পারছিল। মাউন্টেনিয়ার হিসেবে ওর অভিজ্ঞতা তো কিছু কম নয়, তাই হড়কাতে হড়কাতে আমিও যখন খাদের প্রায় প্রান্তে এসে পৌঁছেছি, তখন পাবন চিৎকার করে বলেছিল, সুমন, সুমন, এইভাবে দুজনে একসঙ্গে মরে গিয়ে লাভ নেই। সুমন, তুই আমাকে ছাড়, তোর কোমর থেকে দড়িটা খুলে ফেল, তুই পিকের দিকে এগিয়ে যা। সুমন, একাই এগিয়ে যা, পিকে তোকে উঠতে হবে। সুমন, অসম্ভব, অসম্ভব পাবন। বরফের মধ্যে আমার তুষার গাঁইতিটাকে শক্ত করে গিয়েছে। আমি আবারও চিৎকার করে বলেছিলাম, মরলে আমরা দুজনেই মরব পাবন, দুজনেই। আর ঠিক তখনই নাঙ্গা পর্বতের বরফ ঝড় যেন দ্বিগুণ উৎসাহে গর্জন করে উঠেছিল, যেন এক শাপদ বুঝতে পেরেছিল শিকার তার নাগালের মধ্যে চলে এসেছে। ঝুড়ো বরফের মধ্যে মুখ গুঁজে আমি ভাবছিলাম, এই জন্যেই সারা পৃথিবীর পর্বতারোহীরা একে ডেভিলস পিক বলে ডাকে, শয়তানের পাহাড় চূড়া। মামারি, ড্রেকেল, মার্কি, ওয়েলজেনবাখ একের পর এক ডান পিঠে পর্বতারোহীকে গিলে খেয়েছে আমার সামনে পড়ে থাকা ওই শেষ সর্পিল জড়াই। সমতলে বসে কিছুতেই বুঝতে পারতাম না কোথায় এর বিভৎসতা। এখন পারছি, ভীষণভাবে পারছি। এই ঘোলাটে আলোর মধ্যে দিয়ে ছুটে চলা বরফের স্রোত, পেতনির হাসির মতো এক টানা তীক্ষ্ণ বাতাসের শব্দ, পায়ে পায়ে ছড়িয়ে থাকা ক্রিভাস, রক্ত জমানো শৈত্য আর দম ফাটানো চড়াই, এসবের মধ্যে দিয়ে চূড়ার দিকে এগিয়ে যেতে গেলে সাহস চাই, শারীরিক শক্তি চাই, আর তার বাইরেও আরো একটা জিনিস চাই, ভাগ্য। আজ ভাগ্য আমাদের সঙ্গে নেই, নাহলে পাবনের মতো অমন দক্ষ পর্বতারোহী বরফের চাদরের নিচে লুকিয়ে থাকা ক্রিভাস চিনতে ভুল করে। পাবনের ঝুলন্ত শরীরের ভারে ক্লাইম্বিং রোপটা আমার কোমরের মাংসের মধ্যে কেটে বসে যাচ্ছিল। আমার নিঃশ্বাসের সঙ্গে সামান্য রক্ত বেরিয়ে এলো। আমি নাক, কান এসব জায়গার কোনো সাড় পাচ্ছি না। আর ফ্রস্ট বাইট হতে পারে, মাস্ক পরে নেওয়া উচিত এক্ষুনি, কিন্তু এই উপুর হয়ে শুয়ে থাকা অবস্থায় আমি তো মাস্ক পরতে পারবো না। হয়তো পাবনের কথাই ঠিক, আমিও এখানে শুয়ে শুয়েই মরে যাব। ঠিক আছে, তাই হবে। তবু নিজের হাতে আমি আমার বন্ধু পাবনকে মেরে ফেলতে পারবো না, কিছুতেই না। কিছুক্ষণ সব চুপ। আবারও পাবন হঠাৎ নিচে থেকে চেঁচিয়ে উঠল, সুমন, তুই একটা ট্রেজার আছিস, বিশ্বাসঘাতক। আমি পাবনের কথা শুনে অবাক। আমি বিশ্বাসঘাতক? কি বলছিস তুই পাবন? কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম আমি? কার সঙ্গে? কোন রকমের শরীরের সব যন্ত্রণা অগ্রাহ্য করে সেই অবস্থাতেও জিজ্ঞেস করলাম পাবনকে, কেন ইন্ডিয়ান আর্মির নর্দার্ন রেজিমেন্টের সঙ্গে, আমাদের ওইসব জওয়ান সহকর্মীদের সঙ্গে যারা ক্লান্ত পরিশ্রম করে ক্যাপ্টেন সুমন রায় আর ক্যাপ্টেন চিট পাবন সিংকে বেস ক্যাম্প অব্দি পৌঁছে দিয়েছে, ওইসব শেরপাদের সঙ্গে যারা আমাদের গিয়ার্স, গ্যাস সিলিন্ডার, টেন্ট নিয়ে অ্যাডভান্স ক্যাম্প অব্দি উঠে এসেছে, এখনো যারা ওই নিচে নানান হাইটে গড়ে তোলা 4-4টে ক্যাম্পে বসে তোর আর আমার সাকসেসের জন্য প্রে করছে, সুমন, প্রে করছে, তুই ওদের সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস। বলিস না সুমন, বহু লোক মিলে তাদের একটা স্বপ্ন সত্যি করার জন্য তোকে এখানে পাঠিয়েছে, নাঙ্গা পর্বত জয়ের স্বপ্ন।
ওই শব্দটাকে সত্যি না করে তোর সুইসাইড করার কোনো অধিকার নেই সুমেন। কথা শুনে মনে মনে ভাবলাম, কে কি চাইছে তা নিয়ে আমি ভাবি না, কে কি চাইছে তা নিয়ে আমি 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 ভাবি না পাগল। কে কি চাইছে তা নিয়ে ভাবি না আমি, আমি শুধু তোকে জানি পাবন। আমার দুন মিলিটারি একাডেমির সহপাঠী চিৎ পাবন সিংকে আমি জানি, আমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধুকে। আর আমি এও জানি পাবন, সামনের মাসে তোর বিয়ে ঠিক হয়ে আছে। এই এক্সপেডিশনে আসার আগে তোর সঙ্গে আমি গিয়েছিলাম তোর গ্রামে, তোর পরিবারের কাছ থেকে বিদায় নিতে গিয়েছিলিস তুই, সঙ্গে আমিও গিয়েছিলাম। তোদের গ্রাম থেকে বেরোনোর আগে তোর ভাবি স্ত্রী আবার দুটো হাত আঁকড়ে ধরে পড়েছিল। আপনি কথা দিন সুমন ভাইয়া, পবনকে সুস্থভাবে ফিরিয়ে আনবেন। সেই একই হাত দিয়ে আমি কেমন করে আমার জীবনের সঙ্গে তোর শেষ যোগসূত্রটা কেটে ফেলবো পবন? কি করে? তুই আমাকে যাই বলিস পবন, আমি এখান থেকে একলা ফিরবো না। সুমন, তুই একলা সুইসাইডের ডিসিশন নিতে পারিস, আর আমি পারি না। তো দেখ, হঠাৎই আমার কোমরে বাঁধা ক্লাইম্বিং রোপটা একটা জোড়া ঝাঁকুনি, তারপরে আমি নিচে তাকিয়ে দেখি দড়ির প্রান্তে ঝুলতে থাকা পাবন ওর সুইস নাইফটা ওর হাতের কাছ থেকে টেনে বার করে দিচ্ছে। না না পাবন, পাবন না। সুইস নাইফটার কয়েকটা জোরালো টানে পাবন ওর দেহটাকে দড়ির থেকে আলগা করে নিল। তারপরে দড়ির প্রান্তে ঝুলতে থাকা পাবনের শরীরের ভারটা ম্যাজিকের মতো মিলিয়ে গেল। ম্যাজিকের মতো, না কোনো আর্তনাদ ছিল না। নিজে হাতে যে এভাবে পৃথিবীর সঙ্গে নিজের শেষ সংযোগ ছিন্ন করে দিতে পারে, সে আর্তনাদ করবে কেন? আর্তনাদ করবে কেন? চোখের কোনা থেকে বরফের দানাগুলো খুঁটে তুলতে গিয়ে আমি খেয়াল করলাম আমার চোখের জল। আমি কাঁদছিলাম। গভীর অবসাদ কাটিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। আমি কোমর থেকে ছিঁড়ে যাওয়া দড়ির অংশটা খুলতে খুলতে আমি মনে মনে ভাবলাম, তুই আমাকে বৃথাই বাঁচালি পাবন, বৃথাই বাঁচালি তুই। চূড়ার দিকে আমি যাব না, আর এক পাও যাব না আমি একা ওই চূড়ার দিকে। আমি নামার পথে পা ফেললাম। মিশন 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 abandoned, abandoned, abandoned. যদিও নাঙ্গা পর্বতের চূড়াকে এখান থেকে মনে হচ্ছে হাতের নাগালের মধ্যে, তবু আমি আর ওখানে পৌঁছানোর কথা ভাবছি না। কারণ আমি যে শুধু মানসিক দিক থেকেই বিপর্যস্ত তাই নয়, একা ওই দুরূহ চড়াই ভাঙা আর শারীরিক ভাবেও সম্ভব নয়। পৃথিবীর কোন মাউন্টেনিয়ারের পক্ষে সম্ভব নয়। ও পথে যেতে একজন সঙ্গী লাগে, একজন সাথী।
একজন যখন খাড়া ওই বরফের দেওয়ালে ক্র্যাম্পন গেঁথে উঠবে, আর একজন তখন তাকে বেলাইং করবে নিচে থেকে, মানে তাকে দড়ির সাপোর্ট দেবে। হালকা অ্যালুমিনিয়ামের মই ফেলে খাদ পেরিয়ে যাওয়ার কাজ দুজন ছাড়া হয় না। এরকম আরো অজস্র প্রয়োজন আছে বলেই শৃঙ্গ বিজয়ের পথে সব সময় দুজন পর্বতারোহী একসঙ্গে যাত্রা করে। ও পথে সোলো রাইডিং এর কথা ভাবাই যায় না। কিন্তু নামার পথে কয়েক পা যাওয়ার পরেই আমি পেছন থেকে একটা শব্দ পেলাম। কে যেন পেছন থেকে ডেকে উঠল আমাকে। কে ডাকলো? আমি চমকে উঠে পেছনে তাকালাম। কেউ নেই, কেউ নেই, থাকবার কথাও নয়। নিশ্চয়ই বাতাসের শব্দ। আমার হঠাৎ কিন্তু সত্যি সত্যি কি কেউ নেই? তীব্র বেগে বয়ে চলেছে বাতাস, সঙ্গে উদ্দাম উড়ছে ধূসর বরফের কুচি। সামান্য দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু তার মধ্যেই মনে হলো হিমবাহের যে ঢালটা এঁকে বেঁকে নাঙ্গা পর্বতের চূড়ার দিকে চলে গেছে, সেই ঢালের মাকে কি যেন দাঁড়িয়ে আছে। আমাকে ফিরে তাকাতে দেখি সেই ছায়ামূর্তি বাঁকটা ঘুরে অদৃশ্য হয়ে গেল। কমদিন পাহাড়ে চড়ছি না আমি। খুব ভালো করে জানতাম এই মুহূর্তে আমি যে উচ্চতায় রয়েছি সেরকম উচ্চতায় অক্সিজেনের অভাবে এই ধরনের হ্যালুসিনেশন, আজগুবি দৃশ্য দেখাটা অস্বাভাবিক নয়। একবার মাথাটা ঝাঁকিয়ে দৃষ্টিটা পরিষ্কার করে নিয়ে আবারও ফেরার পথে পা ফেললাম আমি। আর ঠিক সেই সময় কার যেন কঠিন শীতল হাত আমার পায়ের পাতাটাকে চেপে ধরল। আমি আতঙ্কে চোখ বুজে ফেলেছিলাম। একটা বড় শ্বাস নিয়ে আস্তে আস্তে চোখটা খুললাম। না না, হাত নয়, তো আইস অ্যাক্স, বড় কুঠার। জমিতে পড়ে থাকা বাগানের আইস অ্যাক্সের বাঁকানো ফলাটার মধ্যে আমার পাটা গিয়ে পড়েছে। ওই আইস অ্যাক্স এখানে এলো কেমন করে? বাগানের সঙ্গে সঙ্গে আইস অ্যাক্সটাও তো এতক্ষণে বরফের খাদের নিচে সমাধি হয়ে যাওয়ার কথা। তবে কি ক্রিভাসের নিচে আছড়ে পড়ার সময় পাবনের হাত থেকে অ্যাক্সটা ছিটকে এসে পড়েছিল এত দূরে? কি মনে হতে আমি আবার আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে, মানে চূড়ায় যাবার পথের দিকে ফিরে তাকালাম। সেই ছায়ামূর্তি আবার আবার ফিরে এসেছে। ধূসর আলোর মধ্যে ধূসরতর এক ছায়া। অদ্ভুত ভঙ্গিটা যেন প্রতীক্ষা করে আছে, যেন আমি ওদিকে না এগোলে সেও যেতে পারছে না। সত্যি তাই। আমি উল্টো দিকে ঘুরে চড়াইয়ের দিকে দুপা এগোনো মাত্র সেই বাঁকের আড়ালে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। আমি সম্মোহিতের মতো সেই বাঁকটা অব্দি হেঁটে গিয়ে ওপর দিকে মুখ তুলে চাইলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো সে আছে, ওই তো পরের বাঁকটার কাছে অপেক্ষা করছে আমার জন্য। আমি আবারও তাকে অনুসরণ করে এগিয়ে গেলাম। ঠিক সেই সময় একটা পিচ্ছিল পাথরের চাতালে আমার পাটা পড়লো। পড়ে যেতে যেতে কোন রকমের সামলে দিলাম নিজেকে, কিন্তু ওই একটা ঝাঁকুনিতেই আমার সমস্ত সম্মোহন কেটে গেল। মনে হলো আমি কি করছি পাগলের মতো। অনেক কল্পনার হাতে ছেড়ে দিচ্ছি নিজেকে। একটা ছায়ামূর্তিকে দেখে এগোচ্ছি, এরকম করলে তো এক্ষুনি মারা পড়বো আমি। আবারও ফিরেই আসছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে পায়ের কাছে পড়ে থাকা একটা জিনিসে আমার চোখ আটকে গেল। একটানা এক ঘেঁ সাদা বরফের ওপর হঠাৎই নানা রঙের এক ঝলক। আমি নিচু হয়ে জিনিসটা তুলে নিলাম। আরে
এই তো খুব চেনা, ভীষণ চেনা, ভীষণ চেনা। আমাদের নর্দার্ন রেজিমেন্টের পতাকা। নর্দার্ন রেজিমেন্টের পতাকা, কিন্তু এটা এখানে এলো কি করে? এটা তো ছিল আমার সিদ্ধানা দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল। এই ভাঁজ করে রাখা নর্দার্ন রেজিমেন্টের কালারফুল ফ্ল্যাগটা আমি নিজের হাতে পবনের পিঠের স্যাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম শৃঙ্গ বিজয়ের পর, পবন, এটা আমরা ওখানে উড়িয়ে দেব। পবন, যত্ন করে রেখে দে তোর পিঠের স্যাকের মধ্যে। পবনের সঙ্গে সঙ্গে সেই রাক্সারটাও তো এখন একেবারে খাদের নিচে। অথচ ফ্ল্যাগটা আমার হাতে, নর্দার্ন রেজিমেন্টের ফ্ল্যাগ। ইঙ্গিতটা পরিষ্কার, আর সেই ইঙ্গিত অগ্রাহ্য করার মতো ক্ষমতা আমার নেই। আর কিছু ভাববার ক্ষমতাও ছিল না আমার। ফ্ল্যাগটা জ্যাকেটের নিচে চেপে গুঁজে নিয়ে আমি আবারও পা চালালাম। নিচের দিকে নয়, উল্টো দিকে, চূড়ার দিকে, নাঙ্গা পর্বতের চূড়ার দিকে। সেই চূড়া থেকে ধেয়ে আসা ব্লিজার্ড আমাকে যে কতবার বুকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো, কতবার, কিন্তু পারলো না, কিছুতেই পারলো না। তার থেকেও অনেক জোরালো এক বিপরীতমুখী টান আমাকে একটু একটু করে নাঙ্গা পর্বতের শীর্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই টানেই আমি মাথা নিচু করে কুঁজো হয়ে এক পা করে এগিয়ে চললাম শৃঙ্গের দিকে। চলতে চলতে আমি যে কতবার আলগা পাথরে পা ফেললাম, কতবার পা স্লিপ করে গেল আমার, তবু প্রত্যেকবারই কে যেন আমার পা দুটোকে কিভাবে আবারও কোনো শক্ত পাথরে বসিয়ে দিয়ে গেল। কতবার যে আমার ক্লান্ত হাতের মুঠি থেকে খসে পড়ে গেল পাথরের দেয়ালে রোপ বেঁধে রাখার গজাল, স্পাইক। তবু কেমন করে যেন বেল্টের খাঁজে হাত দিলেই নতুন আরেকটা স্পাইক আমার হাতে উঠে আসছিল। আবারও যতবার হাত দিচ্ছি ততবারই একটা নতুন স্পাইক। এমনকি সেই স্পাইককে যতবার আমি হ্যামারের গায়ে শক্ত পাথরের দেওয়ালে পুঁততে যাচ্ছিলাম, ততবারই আমার ক্লান্ত হাতের গায়ের থেকেও অনেক জোরালো কোনো আঘাত সেই গজালগুলোকে পাথরের বুকে মসৃণ ভাবে বসিয়ে দিচ্ছিল, মসৃণ ভাবে। আর এই সব দেখে আমার মন একটা কথা সারাক্ষণ বলছিল, আমি একা নই, আমি একা নই। আমার অনেক দিনের অনেক পর্বত আরোহণের সঙ্গী আমাকে ছেড়ে যায়নি, এখনো আমার সঙ্গে আছে, বাবা এখনো সঙ্গে আছে। আর একটা মন আমাকে বলছিল, স্টেডি সুমন, স্টেডি। তুমি যা করছো একাই করছো, তোমার পাহাড়ে ওটা দীর্ঘ অভিজ্ঞতায় তোমাকে দিয়ে ঠিকঠাক কাজগুলো করিয়ে নিচ্ছে, আর কেউ নয়। অলৌকিক বলে পৃথিবীতে কিছু নেই সুমন, কোনো কালে ছিল না। শেষ 3000 ফুটের মধ্যে 1000 ফুট আমি এইভাবে উঠে এলাম। কোনো ক্লাইম্বিং রোপ নেই, কোনো ল্যাডার নেই, শুধু হাতে পায়ে পাথরের খাঁজ আঁকড়ে আঁকড়ে ধরে আমি যেভাবে উঠছি তা মাউন্টেনিয়ারিং এর কোনো ব্যাকরণ মানে না। আর এভাবে ওঠার দামও আমাকে দিতে হচ্ছে ভীষণ ভাবে। কি ভীষণ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমার শক্তি। আমি এত হাঁপাচ্ছি যে মনে হচ্ছে বুকের পাঁজরগুলোকে যেন ফাটিয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে আসবে আমার হৃৎপিণ্ডটা। আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আর সম্ভব নয়।
তবু তবু সেই হিমবাহের পথ ধরে আমি উঠে এলাম আরো আরো 1000 ফুট। বাকি বাকি সামনে আর 1000, আর মাত্র 1000। এখান থেকে উপরের দিকে চাইলে আমি নাঙ্গা পর্বতের শেষ বিন্দুটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি পারবো কি ওখানে পৌঁছতে? পারবো কি আমার টিমের অতগুলো লোকের স্বপ্নকে সফল করতে? আর আমার প্রাণের বন্ধু পাবেলের শেষ ইচ্ছেটাকে পূরণ করতে আমি পারবো কি? পারবো? কিন্তু আর একটা বাঁক ঘোরার পরেই আমি বুঝতে পারলাম না, পারবো না, সম্ভব নয়। দেখলাম আমার আর পাহাড় চূড়ার মাঝখানে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে রয়েছে একটা বিশাল বরফের দেয়াল, যেটা খুব কম করে হলেও 100 ফুট উঁচু আর একেবারে কাঁচের মতো মসৃণ। কোথাও এতটুকু ধরবার মতো খাঁজ নেই। আমার দুপাশে বরফের দেওয়াল, সেও ওই রকমই উঁচু, ওই রকমই মসৃণ, সামনেও তাই। অর্থাৎ আমার 3 দিকে পাঁচিল, একমাত্র পেছন দিকে ছাড়া আমার আর কোনো দিকে যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, পাবন সঙ্গে থাকলে সামনের এই দেওয়ালটাকে আমি টপকে যেতে পারতাম। একজন রোপের সাপোর্ট দিত, আরেকজন উঠত। আবার আমার মন বলল, অলৌকিক বলে কিছু নেই সুমন, অলৌকিক বলে কিচ্ছু নেই। কোন অলৌকিকের সাহায্য তুমি পাবে না। এবার ফেরো, তুমি এবার ফেরো সুমন। ফিরে গিয়ে সঙ্গীদের বলো তুমি ব্যর্থ। তুমি বলো তুমি শৃঙ্গ জয় তো করতে পারোইনি, উপরন্তু ওপরে ফেলে এসেছো একলা তোমার সহযোদ্ধাকে। বলো সে মৃত্যুকে বেছে নিয়েছে বলেই তুমি এখনো বেঁচে আছো সুমন, এখনো বেঁচে আছো। তুমি বেঁচে আছো এখনো পাওয়ালের জন্য। বরফ ঝড় আমার শরীরকে ক্রমশ ক্ষতবিক্ষত করছিল। তার চেয়েও তীব্র এক ঝড় রক্ত ঝরাচ্ছিল আমার মনে। আমি আর পাচ্ছিলাম না সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে। আর সম্ভব হচ্ছিল না আমার পক্ষে দাঁড়িয়ে থাকা। আমার দুটো হাঁটু আমার কোনো চেষ্টা ছাড়াই নিজে থেকেই ভাঁজ হয়ে গেল। আর আমি আস্তে আস্তে জমা বরফের ওপর বসে পড়লাম আমি। আচ্ছা, কি হয় যদি আমি আর না ফিরি? কি হয় যদি এখানে আর একটা বরফের মূর্তি তৈরি হয়ে যায়? আর একটা বরফের মূর্তি, 2 বন্ধুর দুটো মূর্তি। ঠিক সেই সময় আমার চোখ পড়ল দুধ সাদা বরফের ওপর হঠাৎ পায়ের ছাপগুলোর দিকে। আমার থেকে বড় জোর 30 ফুট দূরে সমতল জমির ওপরে ফুটে উঠেছে একটা একটা করে পায়ের ছাপ। পরিষ্কার ক্লাইম্বিং বুটের গভীর দাগ। আমি ঝটকায় উঠে দাঁড়ালাম। আমার মনে কোনো সন্দেহ নেই, পাওয়ান আমাকে রাস্তা দেখাচ্ছে। আমি আর বিন্দুমাত্র দ্বিধা না করে অনুসরণ করলাম সেই পায়ের দাগগুলোকে। অনুসরণ করে যেখানে পৌঁছলাম, পাথরের দেওয়ালের গায়ে একটা চিড়, বড় জোর 3 ফুট চওড়া, কিন্তু একজন মানুষের করে যাওয়ার পক্ষে যথেষ্ট। ওটা আমার চোখে কিছুতেই পড়তো না যদি না পায়ের ছাপটা ওই চিড়টার নিচ অব্দি এসে থেমে যেত, যদি না আমি ওই পায়ের ছাপটাকে ফলো করে এত দূরে এগিয়ে আসতাম। ক্লাইম্বিং বুটের ওই
ওই ছাপগুলোকে মারিয়ে মারিয়ে আমি ফাটলটার একেবারে সামনে গিয়ে পৌঁছলাম। তারপর ফাটলটা ধরে বড় জোর 5 মিনিট চলার পরেই পাথরের দেওয়াল টপকে আমি পৌঁছে গেলাম চূড়া ঠিক নিচে। নাঙ্গা পর্বতের শৃঙ্গের ঠিক নিচে দাঁড়িয়ে আমি চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম এবার আমি আমার শেষ প্রতিরোধের সামনে এসে দাঁড়িয়েছি। আমার ঠিক মাথার উপরে বিরাট বড় একটা বরফের চাঙড় পাহাড়ের গা থেকে কার্নিশের মতো বেরিয়ে রয়েছে। চূড়ায় পৌঁছতে হলে ওই কার্নিশটার উপরে আমাকে চড়তে হবে, কিন্তু কেমন করে সেটা সম্ভব? অত চওড়া পাথর আমি তো 2 হাত বাড়িয়েও 2 হাতের মুঠোয় ধরতে পারবো না। হ্যাঁ, এই সময় দড়ি আর হুক থাকলে সমস্যা ছিল না। দড়ির মাথায় হুকটা বেঁধে উপরে ছুঁড়ে দিলে হুকটা কোনো না কোনো পাথরের কাছে নিশ্চয়ই আটকে যেত। তখন সেই দড়ি ধরে আমি একটু একটু করে উপরে উঠে যেতে পারতাম। কিন্তু এখন কি উপায়? আমি বুঝতে পারছিলাম আর বেশিক্ষণ দেরি করা যাবে না। আমি বুঝতে পারছিলাম প্রচন্ড ঠান্ডা, আমার হাত পা ক্রমশ অসাড় হয়ে আসছে। যা করার আমাকে করতে হবে এক্ষুনি না করলে আর। উপরে ভালো করে তাকিয়ে কার্নিশটার গায়ে একটা ছোট্ট ফাটল দেখতে পেলাম, আঙুলের মতো সরু। খুব ভালো করে নজর না করলে চোখে পড়ে না। তার কিছুটা উপরে আরেকটা ছোট গর্ত। যদি আইস অ্যাক্সটা ওই ফাটলের গায়ে গেঁথে নিজেকে চার দিয়ে তুলতে পারি আর তারপরে অন্য হাতটা দিয়ে আঁকড়ে ধরতে পারি ওপরের ওই গর্তটা, তাহলে হয়তো পুরো শরীরটাকেই আমি খুব চেষ্টা করে তুলে ফেলতে পারবো উপরে। আমি আইস অ্যাক্সটাকে মুঠো করে ধরে ডান হাতের পুরো শক্তি দিয়ে সবাতে গেঁথে দিলাম ফাটলের গায়ে। অ্যাক্সের হাতল ধরে শরীরটাকে একটু ওপরে তুলেই বাঁ হাতটাকে এক ঝটকায় টান করে বাড়িয়ে দিলাম পাথরের গায়ে গর্তটার দিকে। কিন্তু না, আমার হাতটা পিছলে গেল। সঙ্গে সঙ্গে প্রতিবর্ত ক্রিয়ায় আইস অ্যাক্স ফেলে দিয়ে আমার ডান হাতে উঠে এলো সেই একই গর্তকে ধরার জন্য। দৌড়লাম, কিন্তু একই সঙ্গে বুঝতে পারলাম এই গর্তটা খুব সামান্য গভীর। আমার আঙুলের ডগাগুলো শুধু রাখতে পেরেছি সেখানে। শুধু এক হাতের কয়েকটা আঙুলের ভারে আমি কতক্ষণ ঝুলিয়ে রাখতে পারি আমার এই শরীরটাকে। আস্তে আস্তে হাতের বাঁধন আলগা হয়ে আমার শরীরটা নামতে শুরু করেছে। আর কয়েক মুহূর্ত তারপরে আছড়ে পড়বো কয়েক হাজার ফুট নিচে। কেউ জানবে না লক্ষ্যের কতখানি কাছে এসে আমার মৃত্যু হয়েছিল, কেউ জানবে না। আমার আঙুলের শেষ গাঁটগুলো এসে ঠেকলো গর্তের কিনারায়। আর কয়েক সেকেন্ড তারপরে চোখের কোনা দিয়ে দেখলাম গর্তটার একটু উপরে মসৃণ পাথরের গা থেকে গাছের ডালের মতো কি যেন একটা বেরিয়ে আছে। ওটা কি? ওটা কখন এলো? আমি তো একটু আগেও খেয়াল করিনি। আমি শেষ শক্তি দিয়ে নিজেকে ছুঁড়ে দিলাম ওপরে। বাঁ হাতে ওই শক্ত অবলম্বনটাকে মুঠো করে ধরে সঙ্গে সঙ্গে ডান পাটাকে তুলে দিলাম কার্নিসের ওপরে, টেনে তুলে তারপরে পুরো শরীরটা ডেভিলস পিককে পায়ের নিচে রেখে আমি উঠে দাঁড়ালাম। ডেভিলস পিককে পায়ের নিচে রেখে উঠে দাঁড়ালাম। কিন্তু না, আমি দেখতে চাই ওটা কি জিনিস যেটা এই একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার প্রাণ বাঁচাল। ওটা কি যা সম্ভব করলো আবার শৃঙ্গ বিজয়? আমাকে দেখতেই হবে। আমি দুপা হেঁটে গিয়ে আবারও ঝুঁকে পড়লাম কার্নিশের কিনারায়। শুয়ে পড়ে ঝুঁকে নিচে একটু দেখতে পাচ্ছি ওটা একটা আইস অ্যাক্সের হাতল। ওলাটা শক্ত করে গাঁথা আছে পাথরের গা। এই আইস অ্যাক্সটা তো আমার ভীষণ চেনা। আমাদের আইস অ্যাক্স কাঠের হাতলের ওপর আমি একদিন ছুরি দিয়ে খোদাই করে দিয়েছিলাম ওর নামের দুটো আদ্য অক্ষর, চিৎপবন সিং। আমি নিজে হাতে করে ছুরি খোদাই করে লিখেছিলাম CS।
সেই অক্ষর দুটো পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। ওই একটাই একটু আগে আমার পায়ে জড়িয়ে গিয়েছিল এখান থেকে 3000 ফুট নিচে, সেখান থেকে ওটা উঠে এসেছে এই 3000 ফুট পথ। আমি জানি ওটা কে এনেছে, আমি জানি ওটা কে এনেছে। এই আইস এক্সটাকে কার্নেসের কিনারা থেকে ছাড়িয়ে এনে আমি গেঁথে দিলাম নাঙ্গা পর্বতের চূড়ায়। আর জ্যাকেটের মধ্যে থেকে বার করে আইস্যাক্সের হাতলে বেঁধে আমি উড়িয়ে দিলাম আমাদের নর্দার্ন রেজিমেন্টের কালারফুল ফ্ল্যাগ। আমি স্যালুট করলাম সেই ফ্ল্যাগের তুমুল টানা ঝাপটানিকে। ডেভিলস পিক নাঙ্গা পর্বতের শিখরে পতপত করে হাওয়ার বেগে উঠছে আমাদের নর্দার্ন রেজিমেন্টের ফ্ল্যাগ। এবার আমায় ফিরতে হবে আমায় নিচে নামতে হবে। বেস ক্যাম্পে অপেক্ষা করে আছে ওরা, আমার সঙ্গীরা। ফেরার পথে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালাম। পিকে তোকে উঠতে হবে সুমন, পিকে তোকে উঠতে হবে সুমন, পিকে তোকে উঠতে হবে সুমন। পেছন ফিরে জনহীন শৃঙ্গে দাঁড়িয়ে আমি ফিসফিস করে বললাম, চলি রে পাবন, চলি, ভালো থাকিস পাবন, ভালো থাকিস। তারপর